সুভাষচন্দ্র বসু এই নামটা আপামর বাঙালি হৃদয়ে একটা বিশেষ পূজনীয় স্থান জুড়ে সদা সর্বদা প্রাঞ্জল হয়ে রয়েছে। শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাধারার জন্য নয়, তিনি ছিলেন ভারত মাতৃকার একজন শ্রেষ্ঠ সন্তান, যিনি নিজের সবটুকু, এমনকি শেষ রক্তবিন্দুটুকুও সমর্পণ করে দিয়েছিলেন আমাদের দেশের জন্য। আমাদের দেশকে ব্রিটিশ পরাধীনতা থেকে উদ্ধার করার স্বপ্ন নিয়ে আজ রাজনৈতিকভাবে সরকারি দলিলে যাই লেখা থাকুক না কেন, আধুনিক গবেষকরা জানেন এবং মানেন আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে যে সমস্ত কারণে, তার মধ্যে নেতাজির অবদান অবশ্যই স্মরণীয়। এবার আসি কিছু ছোট ছোট ঘটনার কথায়। 1942 সালে শুরু হওয়া একটি বেতার প্রচার মাধ্যমে তিনি নিয়মিতভাবে সরাসরি বক্তৃতায় তাঁর দেশবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান। This is Subhash Chandra Bose speaking to you over Azad Hind Radio. এই একটা লাইনই দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল। তিনি প্রথম বলেছিলেন, ভারত পুনরায় স্বাধীন হইবেই, এবং স্বাধীনতার সূর্য উদয়ের খুব বেশি বিলম্বও নাই। তাঁর ঐতিহাসিক আহ্বান, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আপামর বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার অমৃত সুধা পানে। ক্রমে যা বঙ্গদেশের গণ্ডি পার করে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে, আর তারও অনেক অনেক দূরে, হয়তো ওনার সেই আহ্বান প্রথম ঝড়ের মতো আছড়ে পড়ে সুদূর ইংরেজ রাজত্বের রাজপ্রাসাদেও। ভারতের জাতীয়তা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে মতবিরোধ থাকলেও অসংখ্য ভারতীয়র চোখে তিনি এখনো বীর বাঙালি যোদ্ধা, এখনো নেতাজি। তার জন্ম ভারতের উড়িষ্যা রাজ্যের কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি। বাবা ছিলেন জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। 14 সদস্যের একটি পরিবারে তিনি ছিলেন নবম সন্তান। 1902 সালের জানুয়ারিতে তার ভাই বোনদের সাথে তিনি স্টুয়ার্ট হাই স্কুলে, যার সাবেক নাম প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ক্লাসের পরীক্ষায় চূড়ান্ত সফলতার কারণে তিনি তার অধ্যক্ষের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। সেখানে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি কটক শহরের রেভেন্স কলেজিয়েট স্কুলে যান, আর সেখানেই তার স্কুলের হেডমাস্টার বেণীমাধব দাসের প্রভাব সুভাষ বসুর জীবনে খুব বেশি রকম পড়েছিল। স্কুল জীবনে আরেক ব্যক্তির দ্বারা বড় ধরনের প্রভাবিত হয়েছিলেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে ছোট্ট সুভাষের জীবনলিপি যেন সেই সময় লিখে দিয়েছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। সুভাষের প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন। মেধাবী ছাত্র সুভাষচন্দ্র বসু ম্যাট্রিক পরীক্ষায় চতুর্থ হন। তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ইংরেজ অধ্যাপক প্রফেসর ওটেনকে ছাত্ররা প্রহার করেছিল তার ভারত বিরোধী মন্তব্যের জন্য। সেই ঘটনায় সংশ্লিষ্টতার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে তাঁকে 1916 সালে বহিষ্কৃত হতে হয়েছিল। পরে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে 1919 সালে দর্শন শাস্ত্রে দ্বিতীয় স্থান পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সুভাষ বসু ভারত ছেড়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফ্রিটজ উইলিয়াম হল থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে 1920 সালে পাশ করেও তিনি ব্রিটিশের অধীনে কাজ না করার সিদ্ধান্ত নেন। তাই নিয়োগপত্র পাওয়ার পরেই
তিনি সেই কাজে ইস্তফা দেন এবং 1921 সালে ফিরে আসেন ভারতে। দেশে ফিরে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সুভাষচন্দ্র বসু যোগ দেন স্বাধীনতার আন্দোলনে। 1930 সালে তিনি কলকাতার মেয়র হিসেবে আত্মপ্রকাশ করেন। সেটি তাঁর প্রথম রাজনৈতিক আত্মপ্রকাশ। তিনি 1935 সালে প্রকাশিত ভারতীয় সংগ্রাম নামে একটি বই লিখেছিলেন, যেটি সেই সময় সামাজিক স্তরে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল। সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হবার পর দুবার 1938 ও 1939 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বেও নিযুক্ত হন তিনি। স্বরাজ নামে একটি সংবাদপত্র প্রকাশনার কাজও শুরু করেন। স্বাধীনতা আন্দোলনের কাজে সরাসরি যুক্ত থাকার অভিযোগে 1921 থেকে 1941 সাল, প্রায় 20 বছরের মধ্যে তিনি মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে সেই সময় ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে আদর্শগত মতৈক্যের কারণে সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন সুভাষচন্দ্র। রবীন্দ্রনাথও সেই সময় গান্ধীকে বলেছিলেন যাতে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার না করা হয়। 1930-এর দশকে সুভাষচন্দ্র বসু ইউরোপে পাড়ি জমান। যে সফরে তিনি ইটালির নেতা বেনিতো মুসোলিনি সহ বেশ কিছু ইউরোপীয় নেতার সঙ্গে দেখা করেন। তিনি দেখেন বিভিন্ন দেশে কমিউনিজম এবং ফ্যাসিবাদ কিভাবে কাজ করছে। 1934 সালে জার্মান সফরের সময় এমিলি শেঙ্কেল নামে এক জার্মান নারীর সঙ্গে তার ভিয়েনায় পরিচয় হয়। তাকে 1937 সালে ব্যাড গ্যাস্টিনে সুভাষ বসু বিয়ে করেছিলেন। এই সময় তিনি লেখেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে তার বইয়ের প্রথম পর্ব। এই বইয়ে তিনি তুলে ধরেছিলেন 1920 থেকে 1934 পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা। বইটি লন্ডন থেকে প্রকাশিত হলেও ব্রিটিশ সরকার বইটি ভারতীয় উপমহাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটি অন্য ধারার প্রবক্তা সুভাষচন্দ্র বসু শুধু স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, কলকাতা পৌরসভার মেয়র থেকে জাতীয় কংগ্রেসের সভাপতি সব ক্ষেত্রেই তিনি কম বয়সে তার নিজস্ব চিন্তাধারার প্রমাণ রেখেছিলেন। নেতাজি ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক ছিলেন। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলটি নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেছিলেন। 1947 সালের অগস্টে ব্রিটিশরা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককেও নিষিদ্ধ ঘোষণা করে। ভারতের অভ্যন্তরে ফরওয়ার্ড ব্লকের স্থানীয় কর্মীরা ব্রিটিশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যান। ছাত্রাবস্থা থেকেই সুভাষচন্দ্র বসু তরুণ প্রজন্মের কাছে বারবার আদর্শ হিসেবে বিবেচিত হয়েছেন তার নেতৃত্বদানের ক্ষমতার জন্য। কলকাতার এলগিন রোডে পারিবারিক বাড়ির শোবার ঘর থেকে 1941 সালে শীতের এক রাতে তার পালিয়ে যাবার ঘটনাটা ছিল ঐতিহাসিক। বিশেষ রকমভাবে প্রহরায় ছিলেন সুভাষচন্দ্র বসু সেই দিন। জীবন বীমা কর্মচারী মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে গাড়িতে গোমো স্টেশনে তিনি সেদিন গিয়েছিলেন। গোমো থেকে ট্রেনে উঠে তিনি চলে গিয়েছিলেন পেশোয়ার হয়ে কাবুল, সেখান থেকে মস্কো, তারপরে জার্মানিতে। সুভাষ বসু বার্লিনে বসবাস করেছিলেন 1941 থেকে 1943 সাল পর্যন্ত। সুভাষচন্দ্র বসু থেকে তার যে নেতাজিতে উত্তরণ, সেটার প্রথম ধাপ শুরু হয়েছিল কলকাতার এলগিন রোডের বাড়িতে, যে রাতে তিনি ওই বাড়ি থেকে নিষ্ক্রমণ করেছিলেন। পরে জার্মানি থেকে সাবমেরিন করে তিনি পৌঁছান জাপানে এবং তারপরে সিঙ্গাপুরে গিয়ে তিনি গঠন করেন আজাদ হিন্দ সরকার। সেটাই ছিল ভারতের বাইরে দেশটির প্রথম অস্থায়ী স্বাধীন সরকার। সুভাষ বসু ছিলেন সেই সরকারের রাষ্ট্রপ্রধান এবং সেই সময় 45,000 ব্রিটিশ ভারতীয় সেনা আত্মসমর্পণ করেছিলেন তাঁর কাছে। 1943-এর 21শে অক্টোবর
তাদের নিয়ে গঠিত হল ভারতের মুক্তি বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, আর তিনি হলেন তার সুপ্রিম কমান্ডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে তিনি রাজনৈতিক বিচক্ষণতায় ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণে সহযোগিতা লাভের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেছিলেন। 1942 সালের মে মাসে তিনি অ্যাডলফ হিটলারের কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য সাহায্যের আশায় জার্মানি ভ্রমণ করেছিলেন। তাকে হিটলারের অফিসের বাইরে অপেক্ষা করতে বলা হয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে হিটলার অফিসের বাইরে এসেছিলেন, কিন্তু নেতাজির সাথে দেখা হয়নি। নেতাজি সর্বদা তাকে অতিক্রম করতেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে দেখেননি। এটি বেশ কয়েকবার ঘটেছে। অবশেষে হিটলার নেতাজির কাছে গিয়ে নেতাজির কাঁধে হাত রেখেছিলেন। তিনি খবরের কাগজ পড়তে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি আর তাকাননি। কয়েক মিনিট পরে তিনি তার দিকে তাকিয়ে বললেন, হিটলার। হিটলার ফিরে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে এতটা নিশ্চিত হন যে আমি হিটলার? এতে তিনি জবাব দিয়েছিলেন, কেবলমাত্র হিটলারই আমার কাঁধে হাত রাখার সাহস করতে পারে। সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে, তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর, আর তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী ঝাঁসি রেজিমেন্টে বন্দুক, পিস্তল থেকে শুরু করে বেয়োনেট, মর্টার, কামান সব ধরনের সমরাস্ত্র চালানোর শিক্ষা ও সামরিক বাহিনীর কাজের জন্য প্রয়োজনীয় ভূগোল, ইতিহাস সবকিছুর প্রশিক্ষণই ক্যাম্পে দেওয়া হতো। আজাদ হিন্দ বাহিনীতে মেয়েদের পুরুষদের পাশাপাশি সমান গুরুত্ব দিতেন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ও সাম্রাজ্যবাদী জাপানি শক্তির সাথে হাত মেলানোর যে কৌশল সুভাষ বসু অবলম্বন করেছিলেন, তা নিয়ে বিতর্ক থাকলেও তার গভীর দেশপ্রেম ও ত্যাগ তাকে অগণিত বাঙালির হৃদয়ে বীরের আসনে বসিয়েছে। ভগবদ্গীতা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ নেতাজিকে ভারতীয় স্বাধীনতায় উদ্বুদ্ধ করেছিল। খাদ্যরসিক নেতাজি বাঙালি খাবার পছন্দ করতেন। ডাল ভাত, লুচি, দই, কলা ছিল তার প্রিয় খাদ্য। তিনি খিচুড়ি, ভাতে ভাত ও সোনামুগ ডালও পছন্দ করতেন। তিনি রসগোল্লা, চমচম, পুলি পিঠে এবং সন্দেশ ভালোবাসতেন। তিনি দিনে 20 থেকে 30 কাপ চা এবং গরম জলে বিট লবণ দিয়ে লেবুর রস মিশ্রিত শরবত খেতেন। সিঙ্গাপুরে নেতাজির কফি আসক্ত হয়েছিলেন। তিনি সুপুরি পছন্দ করতেন ও সকাল থেকে রাত অবধি চিবোতে ভালোবাসতেন। পরে অবশ্য তিনি দুপুরের খাবারের পরে সুপুরির বদলে হরিতকি খাওয়া শুরু করেন। তিনি নারকেলের তৈরি খাবার খুব পছন্দ করতেন, যেমন চিনির পুলি, মনোহরা, নারকেল নাড়ু, রসকরা, ছাতুর বরফি, মুড়ির নাড়ু, মোয়া, তিলের নাড়ু এবং তিলের চাকতি ইত্যাদি। প্রথমে সকল আমিষ খাবার খেলেও পরে মাছ ছাড়া অন্য কোনো আমিষ খাবার খেতেন না তিনি। খাবার শেষ পাতে থাকতো টক দই আর বিভিন্ন মিষ্টি। ফলের মধ্যে আঙুর, কলা খুব পছন্দ ছিল নেতাজির। হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স দোকানের তেলেভাজা খুব প্রিয় ছিল নেতাজির। দোকানের আশেপাশেই নানান ডেরায় গোপন মিটিং বসত স্বদেশীদের নিয়ে। তেমনই কোনো এক মিটিংয়ে একসময় এসেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু, আর সেদিনই তেলেভাজা নিয়ে আসা হয় ওই দোকান থেকে। তেলেভাজা খেয়ে মুগ্ধ হয়েছিলেন তিনি। 1942 সাল থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে 23শে জানুয়ারি বিনামূল্যে সকাল 7টা থেকে বেলা 3টে অবধি চলে তেলেভাজা বিতরণ।
বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের প্যারামাউন্টের ডাবের শরবত খুব পছন্দ ছিল তাঁর। তাছাড়াও কলকাতার কফি হাউসেই প্রায় 4 নম্বর টেবিলে কফি খেতেন নেতাজি। প্রেসিডেন্সিতে পড়ার সময় সূর্য সেন স্ট্রিটের ফেভারিট কেবিনে নেতাজি বসতেন 4 নম্বর টেবিলে। ওখানে রান্নাঘরের পাশের ঘরেই বসত বিপ্লবীদের গোপন বৈঠক। কলেজ স্ট্রিটের কাছেই 8/2 ভবানী দত্ত লেনে স্বাধীন ভারত হিন্দু হোটেলেও নিজের হাতে শতরঞ্চি পেতে বন্ধুদের নিয়ে 1 আনায় 2 বেলা ভরপেট মাছ ভাত খেয়েছেন নেতাজি বহুবার। এছাড়াও ভীমচন্দ্র নাগের সন্দেশও খুব পছন্দ ছিল নেতাজির। একবার সাইগন থেকে মাঞ্চুরিয়া যাচ্ছিলেন উনি, কিন্তু যে প্লেনে তিনি উঠেছিলেন সেটা তখন তাইপের বিমানবন্দরে একটা দুর্ঘটনায় পড়ে। যথেষ্ট পরিমাণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল 1945 সালের 18 অগস্ট সন্ধেবেলা। কিন্তু তার কোনো মৃতদেহ পাওয়া যায়নি। প্রবল অগ্নিদগ্ধ হওয়ার কারণে কেবল কিছু ছাই পাওয়া গেছিল, যা জাপানে আজও সুরক্ষিত আছে। তবে সেদিন বাস্তবে তিনি মারা যাননি। সেদিনের পর প্রথম দিকে রাশিয়ায়, পরে ভারতে বাস করেছেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন। ভগবানজি বা গুমনামি বাবা নামে উত্তরপ্রদেশে 1985 সালে তিনি ফয়জাবাদে মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়। তিনি নেতাজির মতোই দেখতে ছিলেন এবং হাতের লেখারও মিল ছিল। 4টি পৃথক অনুষ্ঠানে নিজেই স্বীকার করেছিলেন যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তিনি বেনামে থাকাই জাতির পক্ষে সবচেয়ে ভালো। কথিত বিমান দুর্ঘটনা এমনকি তাইওয়ানীয় রেকর্ডেও নেই। পশ্চিমবঙ্গ সরকার 64টি নেতাজির ফাইল প্রকাশ্যে আনলে তার থেকে জানা যায় যে জীবনের শেষ দিনগুলিতে এই প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী বারাণসী গাজীপুরের কাথি গ্রামের গুহায় সাধক হয়ে কাটিয়েছিলেন। সেই সময় নেতাজি নিজেকে সাধক শারদানন্দ নামে পরিচিতি দিতেন। প্রাক্তন এক PWD কর্মী কৃষ্ণকান্ত সেই সময় নেতাজির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থার দায়িত্বও নিয়েছিলেন তিনি। ডায়েরি লেখার অভ্যাস ছিল কৃষ্ণকান্তের। নিজের ডায়েরিতে নেতাজির সঙ্গে তার প্রতি সাক্ষাতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিখে গেছেন তিনি। যে গুহাতে নেতাজি থাকতেন বলে দাবি করা হয়েছে, গঙ্গার তীব্র স্রোতে বর্তমানে সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। কৃষ্ণকান্তের পুত্র শ্যামাচরণ পাণ্ডে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন আধিকারিক ছিলেন। তার বাবার ও নেতাজির পরস্পরকে লেখা চিঠি ও অন্যান্য সমস্ত তথ্যই তিনি সরকারের হাতে তুলে দিয়েছেন। পাণ্ডে লিখেছেন, 1951 সালের 2রা ডিসেম্বর গঙ্গা ও গোমতী নদীর কাছে এক সাধকের সঙ্গে তার বাবার দেখা হয়। গাজীপুরের পাউভারি বাবার আশ্রমের দিকে যাচ্ছিলেন তিনি। গায়ে শাল জড়ানো ওই সাধক তার বাংলা টানের হিন্দি উচ্চারণে তার বাবা কৃষ্ণকান্তকে রাতে থাকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। কৃষ্ণকান্ত তার জন্য কম্বলের ব্যবস্থাও করেন আর কয়েকদিন থেকে যেতে অনুরোধ করেন সেখানে। ওই সাধক জানান তিনি থাকতে পারেন যদি তাকে কোনো নিরালা জায়গায় থাকতে দেওয়া হয়। পুন্টুন সেতু থেকে 5 কিলোমিটার দূরে একটি গুহায় ওই সাধকের থাকার বন্দোবস্ত করে দেন কৃষ্ণকান্ত। 1952 সালের 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে ওই গুহায় বসবাস শুরু করেন ওই সাধক। তার জন্য কাঠের খাটের ব্যবস্থা করেছিলেন কৃষ্ণকান্ত। বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিলেন গুহা। বেশ কিছুদিন ওই গুহায় থেকেছেন সেই সাধক। নিয়মিত পড়েছেন অমৃতবাজার পত্রিকা। কিন্তু কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের মধ্যে তার কথা ছড়িয়ে পড়ায় বিশেষ শর্ত সাপেক্ষে খুব একটা কারুর সঙ্গে দেখা করতেন না সাধক শারদানন্দ। খুব বিশেষ কারণ ছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন
নেতাজি সম্পর্কে তাকে যেন কোনো প্রশ্ন করা না হয়। যদিও নেতাজির সঙ্গে তার অদ্ভুত মিল ছিল। স্থানীয় দুটি সংবাদপত্রে তাকে নিয়ে খবরও প্রকাশিত হয়। এরপরেই 1952 সালের 14 ফেব্রুয়ারি কাঁথি ত্যাগ করে লোকচক্ষুর আড়ালে থাকতে বিন্ধ্যাচল পার্বত্য অঞ্চলের গোপন স্থানে চলে যান তিনি। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নেতা। যুগে যুগে বাঙালিদের জন্য যিনি অনুপ্রেরণার উৎস হয়ে থেকেছেন। তার যে আদর্শ, যে ধ্যান ধারণা তিনি ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিলেন, সেখানেও তাকে আমরা একজন শ্রেষ্ঠ বাঙালি চিন্তাবিদ বলে গ্রহণ করতে পারি।